আজকে আমাদের যে মূলত আলোচনার বিষয় সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। ঠিক আছে, এবার অব্যয়ভাব আমাদের অলরেডি হয়ে গিয়েছে, তো দ্বন্দ্ব সমাস কি সেটা বিষয়ে আমরা কিন্তু শুরু করতে চলেছি। দেখুন, বলা হচ্ছে যে যে সমাসে উভয় পদের অর্থই প্রধান হয়। তাহলে প্রথমে দেখুন আমরা দেখেছিলাম যে অব্যয়ভাব পদের যে পূর্বপদ সেটা প্রধান হয়, তৎপুরুষের কি হয়, উত্তরপদ প্রধান হয়, দ্বন্দ্বের আমরা কি দেখবো, উভয় পদ প্রধান দেখব, এবং বহুব্রীহিত অন্য পদ প্রধান হয়। ঠিক আছে, কিন্তু এখানে দেখুন কি রয়েছে, বলা হচ্ছে যে সমাসে উভয় পদের অর্থই প্রধান, দুটো পদের অর্থই কি হবে, দুটো পদের অর্থই প্রধান হবে, তাকে কি বলা হবে, দ্বন্দ্ব সমাস কিন্তু বলা হয়। এবার দেখুন প্রথমে রয়েছে উভয় পদার্থ প্রধান প্রধান ও দ্বন্দ্ব, তাহলে দুটো পদের যেটা অর্থ প্রধান সেটাই হচ্ছে দ্বন্দ্ব। যথা দেখুন উদাহরণ দেওয়া হচ্ছে হরি হরো। ঠিক আছে, এবং দ্বন্দ্ব সমাস দুই প্রকার, কি কি, একটা হচ্ছে ইতরেতর দ্বন্দ্ব, একটা হচ্ছে সমাহার দ্বন্দ্ব। তাহলে যে দ্বন্দ্ব সমাস, তাহলে কি হচ্ছে, দুই প্রকার আমরা দেখতে পাচ্ছি। প্রশ্ন যদি করে যে সমাস যে রয়েছে, যে কি সমাস না দ্বন্দ্ব সমাস, সেটা কয় প্রকার, তাহলে বলতে হবে দুই প্রকার। ঠিক আছে, এবার দেখুন ইতরেতর ও সমাহার। তাহলে আমরা এ বিষয়ে দেখবো কি যে ইতরেতর দ্বন্দ্বটাই কি আর সমাহার দ্বন্দ্বটাই কি। তাহলে দেখুন প্রথমে বলা হচ্ছে ইতরেতর দ্বন্দ্ব সমাসে শেষ পদের লিঙ্গ অনুসারে সমাসবদ্ধ পদের লিঙ্গ হয়। তাহলে দেখুন এখানে নিয়মগুলো বলছি, ইতরেতর দেখবেন যে এইটুকু নিয়ম, এইগুলো নিয়ম, সবগুলো কিন্তু নিয়ম ফলো করতে হবে, না হলে কি হবে যে নিয়ম ফলিত না হলে, মানে যদি না করেন তাহলে কি হচ্ছে, ভুল হয়ে যায় যে কোনটা ইতরেতর দ্বন্দ্ব সমাস আর কোনটা হচ্ছে কি যে সমাহার দ্বন্দ্ব সমাস, সেটা কিন্তু ভুল হয়ে যাওয়ার চান্স থেকে যায়। তাহলে প্রথমে দেখুন বলছে ইতরেতর দ্বন্দ্ব সমাসে শেষ পদের লিঙ্গ অনুসারে সমাসবদ্ধ পদের লিঙ্গ হয়। তাহলে দেখুন একটা রয়েছে বৃক্ষ, একটা হচ্ছে লতা, তাই তো, দুটো শব্দ। এবার এই বৃক্ষ শব্দের অর্থ কি, বৃক্ষ হচ্ছে যে বৃক্ষ মানে গাছ, কিন্তু এটা কি অকারান্ত শব্দ, তাই না। আর দেখুন লতা যে রয়েছে, লতাটা হচ্ছে কি, লতাটা হচ্ছে স্ত্রীলিঙ্গ আকারান্ত। ঠিক আছে, এবার এখানে তো বলেছে ইতরিত দ্বন্দ্ব শেষ পদের লিঙ্গ অনুসারে, তো শেষে কি আছে, লতা আছে। লতে কেন হয়েছে, দেখুন দুটো আছে তো, বৃক্ষ আর লতা দুটো, তাহলে লতা লতে দ্বিবচনে কি হয়, লতে হয়। সেজন্য কি হয়েছে, এখানে বলেই দিয়েছে যে ইতরেতর দ্বন্দ্ব সমাসে শেষ পদের লিঙ্গ অনুসারে সমাসবদ্ধ পদের লিঙ্গ হয়। যেমন দেখুন তাহলে কি হয়েছে, বৃক্ষ লতে। এবার ধরুন অন্য কোনো নাম জুড়ে নিন আপনাদের মতো, যদি বলা হয় যে ধরুন বৃক্ষটাকে ধরুন যদি বলছে যে, আমি যদি বলি যে রাম সীতা, আমি বললাম কি রাম সীতা, তাহলে দেখুন প্রথমে কি আছে, অকারান্ত শব্দরূপ বললাম, সীতাও হচ্ছে কি আকারান্ত শব্দরূপ, তাহলে কি হবে, সীতাটা শীতে হবে, সীতা শীতে সীতা, তাহলে কি হবে, রাম সীতে, এরকম কিন্তু অর্থ বোঝাবে। ঠিক আছে, লতা হচ্ছে তাহলে দেখুন স্ত্রীলিঙ্গ এখানে বলা হচ্ছে, এবং তাই সমাসবদ্ধ পদ স্ত্রী দ্বিবচন হয়েছে। তাহলে প্রথম নিয়মটা কিন্তু আমাদের হয়ে গেল। এবার দেখুন দ্বিতীয় নিয়মে কি বলছে, দুটি এক বচনান্ত পদের সমাস হলে সমাসবদ্ধ পদ দ্বিবচন হয়, কিন্তু দুইয়ের অধিক পদের সমাস হলে সমাসবদ্ধ পদ বহু বচনান্ত হয়। তাহলে কি না, দুটোই যদি এক বচনান্ত হয়, মানে এক বচন বিশিষ্ট হয়, এবং কি সমাসবদ্ধ পদ, কি বলছে, সমাসবদ্ধ যে পদটা সেটা কি হবে, দ্বিবচন যদি হয়, তাহলে দুইয়ের অধিক পদের সমাস হলে সেখানে কি হবে, সমাসবদ্ধ পদ কিন্তু বহু বচনান্ত হবে। তাহলে দেখুন এক বচন কি হতে পারে, রাম একটা এক বচন, লক্ষণ একটা এক বচন, সীতা একটা এক বচন, প্রত্যেকটা এক বচন কিন্তু। ঠিক আছে, এবার এই যে এক বচন রয়েছে, এই এক বচনটা কি না বলেছে, দেখুন দুটো এক বচনান্ত পদের সমাস হলে, তাহলে দুটো এক বচন কি নিলাম, তাহলে আমি ধরুন সেকেন্ডটা নিচ্ছি যে রাম লক্ষ্মণ সীতা, তিনটে আছে এখানে, তাহলে আলাদা আলাদা করে নি, রাম লক্ষ্মণ সীতা,
বাকি রয়েছে প্রথমে রয়েছে রাম লক্ষ্মণ। তাহলে রাম একটা পদ, লক্ষ্মণ একটা পদ। পিডিএফটা দেখা যাচ্ছে না তো, কোন স্ক্রিন শো করছে না তো। আচ্ছা আচ্ছা, একটু একটু ওয়েট করুন তো, না আমি আবার রিফ্রেশ করছি। দাঁড়ান। আচ্ছা এবার দেখুন তো আসছে। আচ্ছা তাহলে দেখুন এখানে কি বলা হচ্ছে, আমি প্রথম নিয়মটা আরেকবার বলছি এবং দ্বিতীয় নিয়মটা বলছি। দেখুন দ্বন্দ্ব সমাস সম্পর্কে আলোচনা করছি। তাহলে প্রথম বলছে ইতরেতর দ্বন্দ্ব সমাসে কি হচ্ছে, যে শেষ পদের লিঙ্গ অনুসারে সমাসের যে লিঙ্গটা হয় সেটা কিন্তু সেকেন্ড যে পদটা থাকবে সেই অনুযায়ী লিঙ্গটা হবে। তাহলে দেখুন এখানে বৃক্ষ লতে হয়েছে, তাহলে মূল শব্দ কি বৃক্ষ, আর একটা হচ্ছে লতা। তাহলে দেখুন লতা শব্দের দ্বিতীয় এক বচনে কি হয়, লতা লতে। সেই জন্য কি হয়েছে, যে এখানে বলছে যে দ্বন্দ্ব সমাসের ইতরেতর যে দ্বন্দ্ব সমাসের নিয়ম হয় লিঙ্গ অনুসারে হয়, এবং সেটা কি হয়েছে শেষের যে পদ থাকবে সেই লিঙ্গ অনুসারে হয়। তাহলে শেষে কি হয়েছে, লতার আকারান্ত স্ত্রীলিঙ্গ। তো সেই জন্য কিন্তু দুটো পদ রয়েছে বৃক্ষ এবং লতা, সেই জন্য ওই লতা শব্দের মতো হলো দুটো জিনিসে যে লতে, সেই জন্য বৃক্ষ লতে এরকম হলো। ঠিক আছে। আবার 2 নম্বর নিয়মে দেখুন, যে দুটি এক বচনান্ত পদের সমাস হলে সমাসবদ্ধ পদ দ্বিবচন হয়। ঠিক আছে, তাহলে দুটো এক বচন বোঝাচ্ছে। ধরুন এখানে যেমন রাম লক্ষ্মণ দুটো নিয়ে নিলাম, তাহলে কি বলছে দুটো পদ হলো ধরুন, তাহলে সমাসবদ্ধ হলে দ্বিবচন হচ্ছে, তাহলে একসাথে জুড়ে গেলে কি হবে, সেটা দ্বিবচন হবে। কিন্তু দুইয়ের অধিক যদি হয় তাহলে কি হচ্ছে সমাসবদ্ধ মানে বদ্ধ যে হবে সেটা হচ্ছে বহুবচনান্ত হবে। ঠিক আছে, এটাই হচ্ছে নিয়ম। তাহলে দেখুন যেমন হচ্ছে প্রথম নিয়মে কি বলেছে, যে শেষের লিঙ্গ অনুযায়ী হবে। তাহলে এখানে রাম পদ আর লক্ষ্মণ পদ যেটাই ধরুন দুটোই অকারান্ত। তাহলে নরর মতো যদি করি নারাহা নারো, দুজন যেহেতু আছে তাহলে রাম লক্ষ্মণও হয়েছে। আর এটাতে দেখুন মানে বহুজন আছে, বহুজন বলতে দুইয়ের অধিক আছে, তাহলে সেটাকে বহুবচনই ধরতে হবে যেটা দুইয়ের অধিক হবে। তাহলে রাম লক্ষ্মণও সীতাহা, মানে যেহেতু লতা লতে লতাহা সেহেতু কিন্তু বহুবচনান্ত কি হলো, রাম লক্ষ্মণ সীতা। আচ্ছা এরপরে আমি একটু পিডিএফটা এরপরে ক্লিয়ার একটু পাঠাবো। দেখুন আমি নিজেই বলে দিচ্ছি যে এইখানটাতে একটু লেখাটা একটু কেটেছে, তো ওই জায়গাটা আমি বলে দিচ্ছি কি আছে, যখন মানে পিডিএফ পাঠাবো ফ্রেশ তখন দেখতে পাবেন ওটা। তো সেটা হচ্ছে দেখুন দুটি পদের মধ্যে যেটি স্বরবর্ণ দিয়ে শুরু, তাহলে দেখুন যে পদটা কি হচ্ছে স্বরবর্ণ দিয়ে শুরু, তাহলে সেটা কি হবে না, বলছে ও অকারান্ত। দেখুন স্বরবর্ণ দিয়ে শুরু হতে হবে এবং কি হবে না সেটা অকারান্তও হতে হবে, তাহলে সেটি সমাসবদ্ধ পদের প্রথমে বসে। তাহলে সমাসবদ্ধ পদের মধ্যে দেখুন আমরা এটাও নিয়ম আছে যে আগে পরে কিভাবে বসাবো, দুটো পদ রয়েছে কোনটা আগে বসবে কোনটা পরে বসবে এরও নিয়ম রয়েছে, যে কিছু কিছু ব্যতিক্রমও থাকে। সেই ব্যতিক্রমী নিয়মই কিন্তু এখানে বলা হচ্ছে যে কি, যে যদি সেটি স্বরবর্ণ হয় মানে স্বরবর্ণ দিয়ে শুরু হয় এবং অকারান্ত হয়। তাহলে এখানে দেখুন কি আছে, যেমন বলছে আশ্ব গজ, তাহলে দেখুন গজাস্ব বলেছে গজাস্ব, কিন্তু দেখুন গটা কি ব্যঞ্জন বর্ণ, তাই কি হয়েছে যেহেতু অশ্বটাতে আছে তাহলে স্বরবর্ণ, সেহেতু ওই নিয়ম অনুযায়ী কি হয়েছে বর্ণের শুরু স্বরবর্ণ এবং সেটা যদি অকারান্ত হয় তাহলে অকারান্ত পেয়ে গেলাম অশ্বতে তাহলে কি হচ্ছে গজাস্ব যতই হোক নিয়মে কিন্তু অশ্বটা আগে বসবে। ঠিক আছে, তাহলে অশ্বগজ সমস্ত পদে কিন্তু যে রয়েছে দেখুন অশ্বগজ এরকম বোঝাচ্ছে। এই যে গজাস্ব হচ্ছে সমস্ত পদে তো গজাস্ব হচ্ছে, কিন্তু এটা হবে না, মানে এটা হওয়ার কথা ছিল কিন্তু এটা কি হবে অশ্বগজ হবে। তাহলে কেন হচ্ছে, তাহলে ওই দুটো নিয়ম, প্রথমত হচ্ছে স্বরবর্ণ দিয়ে শুরু হতে হবে আর একটা হচ্ছে অকারান্ত হতে হবে। আচ্ছা এরপরে দেখুন বলছে দুইয়ের বেশি পদের মধ্যে সমাস হলে উক্ত নিয়ম হয় না। তাহলে কি বলছে, এই যে গজ অশ্ব যেটা হয়েছে সেটা যদি দুটো পদ থাকে তবেই হবে, কিন্তু তিনটে চারটে হয়ে গেলে কিন্তু হবে না। সেই জন্য দেখুন এখানে কিন্তু ব্যতিক্রম হয়ে গেছে কি অশ্বরথ গজাহা গজ গজাস্বরথাহা। তাহলে দেখুন এখানে কি হয়েছে, যেমন গজাস্ব রয়েছে এরকম যদি আমি অন্য একটা উদাহরণ বলি, দেখুন দুটো নাম নিচ্ছি, সেটা হচ্ছে কি যে আমি নিলাম ধরুন অরুণ বলে একটা নাম নিলাম,
আর আরেকটা ধরুন নিলাম যে যে কোনো ধরুন নিয়ে নিচ্ছি যে কবি নিয়ে নিচ্ছি, কবি, এই একটা পদ নিচ্ছি কবি। তাহলে দেখুন একটা কি নিলাম অরুণ, একটা হচ্ছে কবি। তাহলে কবি অরুণ এরকম হবে না কিন্তু, মানে এই মানে পদটা আগে বলা হবে না। তাহলে যেহেতু আগে আছে তাই অরুণ কি হবে। এবার দেখুন কবি পদের দ্বারা মানে কবির মতো চলবে, তাই না? দ্বিবচন হলে কবি কবি দীর্ঘই হয়, তাই না? তাহলে কি হবে এখানে হবে অরুণটা আগে আসবে, অরুণ অরুণ কবি এরকম হয়ে যাবে। মানে শব্দরূপ পড়ে থাকলে ধরুন এগুলো বোঝা কোনো অসুবিধার কিছু না। আর কি বলা হচ্ছে যে অপেক্ষাকৃত অল্প স্বর বিশিষ্ট পদ আগে বসে। দেখুন দুটো বড় পদ আছে, তাহলে যেটা সব থেকে ছোট পদ সেটা আগে বসবে। তাহলে এখানে রয়েছে গো মহিষও, তাহলে দেখুন মহিষটা হচ্ছে বড় পদ কিন্তু গো সেটা হচ্ছে এক স্বর বিশিষ্ট, তাই না? তাই সেটা হচ্ছে আগে বসবে। মানে যদি কোনো সমাসে দুটো পদ দেখেন এবং যে পদটা সব থেকে ছোট হবে সেটাই কিন্তু আগে বসবে। এটা হচ্ছে নিয়ম। কিসে না, এটা কিন্তু ইতরেতর দ্বন্দ্ব, ঠিক আছে? এটা মাথায় রাখবেন, অন্য সমাসে কিন্তু ভাববেন। আর কি বলছে অপেক্ষাকৃত গৌরববাচক পদ আগে আসে। তাহলে দেখুন যাকে বেশি সম্মান জানানো হয় বা যে বেশি গৌরবান্বিত, তাহলে সেই হবে কি, সে আগে বসবে। মানে ধরুন আপনার নাম দিয়ে দিলাম, এবার হচ্ছে আপনার নামের সাথে কার জুড়ে দিলাম, মুখ্যমন্ত্রীর নাম জুড়ে দিলাম বা প্রধানমন্ত্রীর নাম জুড়ে দিলাম বা রাষ্ট্রপতির নাম জুড়ে দিলাম। তাহলে কি হবে, আগে কার নাম আসবে না, ওই রাষ্ট্রপতির নাম আসবে, প্রধানমন্ত্রীর নামই কিন্তু আগে আসবে, ঠিক আছে? সেরকমই হচ্ছে এখানে দেখুন রাম বেশি প্রসিদ্ধ না লক্ষ্মণ বেশি, তাহলে রাম বেশি প্রসিদ্ধ। তাহলে রামটা হচ্ছে রাম লক্ষ্মণ হতে যে দেখুন যে ও আচ্ছা এটা পরের উদাহরণ। এই যে উপরেরটা দেখুন যে পিতা পুত্র রয়েছে, তাহলে পুত্রের থেকে যে পিতা, তাহলে তাকে তো সমাদর বেশি করা হচ্ছে পিতাকে, তাই পিতা পদটা আগে আসবে, পুত্র পদটা কিন্তু পরে যাবে। এটাই হচ্ছে নিয়ম। এরপরে দেখুন ভাতৃবোধক পদের ক্ষেত্রে জ্যেষ্ঠ আগে বসে। তাহলে যদি ভাই বোঝায় তাহলে ভাইয়ের মধ্যেও যে সব থেকে বড় সে আগে পদ আসবে। রাম রহিম যদি থাকে, এবার রহিম যদি বড় হয় রাম যদি ছোট হয় তাহলে কিন্তু সেখানে রহিমটা আগে আসবে, সেই নিয়ম, ঠিক আছে? কিন্তু যদি প্রসিদ্ধ রামকে দেখুন, আমরা যদি অযোধ্যার রামকে ধরি তাহলে কিন্তু কি হবে, রাম ছোট হলেও আগে আসবে, ঠিক আছে? কিন্তু যদি রাম নর্মাল কারোর নাম হচ্ছে রাম, তাহলে সেই পদকে নিই, তাহলে যদি রাম ছোট হয় তাহলে কি হবে, সেটা কিন্তু পরে আসবে, আগে কিন্তু যে বড় হবে সেই কিন্তু আসবে। আচ্ছা তাহলে এইটুকু নিয়মের মধ্যে কোনো অসুবিধা আছে কিনা দেখে নিন একটু, তবে বলছি। বোঝা গেছে। আচ্ছা ঠিক আছে, দেখুন এবার আগে যাচ্ছি আমরা। বলা হচ্ছে দেখুন যদি দেবতাবাচক পদ হয় তাহলে কি হচ্ছে, দুটোই যদি দেবতাবাচক পদ হয় তাহলে পূর্ব পদে আকার হয়ে যায়। তাহলে পূর্বে যে পদ থাকবে সেখানে দেখবেন যে এখানে দেওয়া হয় বিভিন্ন সূক্তে, আমরা যখন সূক্ত পড়েছি তখন আমরা জানি যে ঠিক আছে মিত্র আর বরুণ হয়েছে দুই দেব, কিন্তু মিত্রা বরুণও কেন হয়ে যাচ্ছে মানে সমাস করলে এটা কেন হচ্ছে। তাহলে কি বলছে, এটাই হচ্ছে নিয়ম যে যদি দেখুন পাণিনি বলে গিয়েছেন, সেটা কিন্তু আপনার আমার উপর কিন্তু কিছু চলবে না, সেটা পাণিনির নিয়ম অনুসারে বলছে যে কি থাকে, যদি দুটো দেবতাবাচক পদ থাকে এবং পূর্ব পদ কি হচ্ছে আকার থাকে, তাহলে মানে পূর্ব পদে কি হচ্ছে আকার আগম ঘটে, দুটো দেবতা পদ থাকে, তাহলে একটা হচ্ছে মিত্র আর একটা হচ্ছে বরুণ, ঠিক আছে? তাহলে হচ্ছে কি তখন মিত্রা বরুণ হয়ে গেল, ঠিক আছে? কিন্তু এইখানে বলেছে দেখুন যে সোম ও বরুণ শব্দ পড়ে থাকলে অগ্নিস্থানে কি হয়, অগ্নি হয়। এখানে আবার ব্যতিক্রমটা জুড়ে দিল। তাহলে এইটা দেখে কি করবেন আপনারা, ভুল করে দেবেন কি, যে সোম বরুণ আছে তাহলে কি হবে সোমা বরুণ, সোমা হয়ে যাবে, কিন্তু তখন ভুল করে যাবে, তখন হবে না। বলছে ব্যতিক্রম, দেখুন আমি দিয়েছি ব্যতিক্রমটা কি দিয়েছি না, সোম আর বরুণ শব্দ যদি পড়ে থাকে তাহলে কি হচ্ছে অগ্নিস্থানে কি হবে, অগ্নি এরকম হয়ে যাবে, ঠিক আছে? মানে সোম থাকুক আর বরুণ থাকুক, ঠিক আছে? মানে সোম বরুণ দেখুন একসাথে থাকলেও যদি এই এটা ফলিত হয়, আবার ধরুন বরুণ আর অগ্নি থাকলো, ঠিক আছে? আবার সোম আর অগ্নি থাকলো, ঠিক
ঠিক আছে? তাহলে যে দেবতাই থাকুক তাহলে দুটো মিলে কি হচ্ছে দীর্ঘই হবে, সেখানে কিন্তু হ্রস্বকার কিন্তু আসবে না। এরপরে দেখুন বলা হচ্ছে বিদ্যা অথবা পারিবারিক সম্পর্ক থাকলে রিকারান্ত পদ আকারান্ত হয়। তাহলে বিদ্যা হতে পারে বা পারিবারিক সম্পর্ক। তো পারিবারিক সম্পর্ক মানে কি, ধরুন আত্মীয় হলো, আমার বাবা মা, আমার বোন, আমার ভাই ইত্যাদি। কি বলছে, এই যে সম্পর্ক গঠন, তাহলে কি বলছে, এটা সম্পর্ক বোঝালে রিকারান্ত পদ কি হয়, যদি রিকারান্ত সে পদটা হয় তাহলে কি হয়, সেটা আকারান্তরে করতে হয়। তাহলে দেখুন আমরা জানি যে যখন আমরা মাতৃ বলি, পিতৃ বলি, ঠিক আছে, তো মাতৃ পিতৃ কি হয়, মাতা পিতরও কেন, মানে মাতা পিতা এরকম কেন হয় যখন আমরা শব্দরূপ করি। তাহলে দেখুন পিতৃ শব্দরূপ বললো পিতা পিতরও পিতরও, পিতরম পিতরও পিতৃণা, এরকম ভাবে বলি তোমরা। তাহলে সেটা পিতায় কেন বলছি, কারণ দেখুন বলছে যদি এটা পারস্পরিক সম্পর্ক বোঝায় তাহলে কিন্তু মাতা পিতা এগুলো নিজেরই, তো সেই জন্য এগুলো কি হয়, রিটা আকার হয়ে যায়। এবার ধরুন ওই শব্দের অন্য অনুযায়ী যাবে। এবার যেহেতু পরে কি হচ্ছে পিতরও, মানে পিতা রয়েছে, তাহলে দ্বিবচন কি হচ্ছে পিতা পিতরও। তাহলে এখানে কি হলো, দুটো পদ মিলে দ্বিবচন হয়ে গেল কি মাতা পিতরও, ঠিক আছে। আর মাতৃ হচ্ছে মাতা, তাহলে মাতৃ শব্দের কি এখানে হবে মাতা। আচ্ছা, আর একটা দেখুন কি বলছে, পারিবারিক সম্পর্ক না থাকলে কি হয়, রিকারান্ত পদ আকারান্ত হয় না। তাহলে জামাতৃ পুত্র, এইখানে কিন্তু পারিবারিক সম্পর্ক কিন্তু বোঝাচ্ছে না, জামাতৃ পুত্র, তো এখানে সেই জন্য হবে না। এবার দেখুন এগুলো নিয়মগুলো মনে রাখবেন আর উদাহরণ মনে রাখবেন, কারণ দেখুন উদাহরণ কিন্তু মানে ঘুরিয়ে ফিরিয়ে দেয় না। আমি যেমন হচ্ছে নিজের মতো বানিয়ে উদাহরণ বলছি, ওরকম উদাহরণ দেবে না, যেগুলো বইয়ের উদাহরণ সেগুলোর উপরেই কিন্তু যা আসার আসবে। তো এবার সেগুলো ধরুন একটু বুঝে নিলেন, প্লাস হচ্ছে উদাহরণগুলো দেখে নিলেন, বাস তাহলেই কিন্তু এগুলো কমপ্লিট হয়ে যাবে। আবার ব্যতিক্রমী সমাস কি রয়েছে, বলছে বধূ বারো, তাহলে ব্যতিক্রমী যেটা হচ্ছে এখানেও দেখুন ব্যতিক্রমে দুটো উদাহরণ দেওয়া আছে, যে বধূ বারো বারো বধৌ, তা দুটোই হবে এখানে, ঠিক আছে। মানে যেমন আগে পরে বলছিলাম না যে কে বড় হলে কে ছোট হলে যেমন হয়, বলছে না এই পদটার ক্ষেত্রে কিন্তু আগে পরে এটা দুটোই হতে পারে, কেউ বধূ বারও করতে পারেন বা বারো বাধ্যও করতে পারেন, দুটোই করতে পারেন। আচ্ছা, তাহলে দেখুন এটুকু দেখে নিন, তারপরে হচ্ছে সমাহার দ্বন্দ্ব হয়ে যাচ্ছে। কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। এই মাতা পিতৃ আর জামাতৃ পুত্র, এটা একটু আর একবার বলবেন। আচ্ছা বলুন কোনটা বুঝতে পারলেন না, জামাতৃ পুত্র, জামাতৃ পুত্র আর কোনটা বলুন। জামাতৃ পুত্র আর মাতা পিতৃ, মাতা পিতৃ, আচ্ছা মাতা পিতৃ, এই দুটোর মধ্যে রিকারেন্সের পথে একটা আকার হচ্ছে, একটা আকার হচ্ছে কেন? আচ্ছা দেখুন এখানে বলা হয়েছে যে পারিবারিক সম্পর্ক বোঝায়, পারিবারিক মানে কি জিনিস, যে আমার মাতা, মানে ডাইরেক্ট যে সম্পর্ক, দেখুন মানে আমার দূর সম্পর্কের কেউ হলো, সেটা কিন্তু ডাইরেক্ট সম্পর্ক হচ্ছে না, ঠিক আছে। তো পারিবারিক যদি সম্পর্ক বোঝায় মানে মাতা পিতা ভাই বোনের মধ্যে, তাহলে কি হবে, যদি সেটা রিকারান্ত শব্দ হয়, রি এখানে লেখা আছে তখন রিকারান্ত শব্দ বা রিকারান্ত পদ, তাহলে কি রিকারটা রি থাকবে না, মানে মাতৃ পিতৃ এরকম বলা হবে না। আমরা কিন্তু বলতে পারবো না যে মাতৃ পিতরৌ বা পিতৃ মাতরৌ, বলতে পারবো না। তাহলে কি হয়, রিকারান্তটা রিকারটা কি হয়, আকারে রূপান্তরিত হয়, সেজন্য কি হলো, মাতৃটা মাতা হয়ে গেল। আর দেখুন পিতরও কেন হলো, দেখুন কারণ এখানে তো পিতা হওয়া উচিত, কিন্তু পিতা কেন হবে না, কারণ হচ্ছে পিতৃ শব্দটা ভাবুন, পিতৃ শব্দ কেমন ভাবে চলে, প্রথমে এক বচন হচ্ছে পিতা, দ্বিবচন হচ্ছে পিতরৌ, তাহলে যেহেতু দু বচন আছে তাহলে দুটো পদ আছে তো এখানে, মাতা একটা পদ আর পিতা একটা পদ। তাহলে কি হচ্ছে, আমরা প্রথমেই পড়েছি যে সেকেন্ড যে পদ হবে সেই সেকেন্ড পদ অনুযায়ী কি হয়, লিঙ্গ হয়, লিঙ্গ নির্ধারিত হয় বা সেই বচন আর কি সেইভাবেই চলবে। তাই হচ্ছে কি, যে পরে যেহেতু পিতা পিতরও ব্যাপার আছে, মানে পিতা সম্পর্কে বলা হচ্ছে, তাহলে পিতা পিতরও হয়, তাই হচ্ছে মাতা পদটাকে জুড়ে নিয়ে পিতরও বলা হয়, ঠিক আছে। তো মাতা পিতরও মানে হচ্ছে এখানে
দুজনকেই বোঝাচ্ছে। এবং শুধু যদি পিতরও দেয়, এখানে দেখবেন যে সমাসে দেয় যে পিতরও, পিতরও মানে মাতাচ পিতাচকে বোঝানো হয়, দুজনকে বোঝানো হয়, ঠিক আছে। আর দেখুন নিচে যে বলা হচ্ছে পারস্পরিক সম্পর্ক না থাকলে, জামাতৃপুত্র মানে দূর সম্পর্কে হয়ে গেল, ঠিক আছে, তাহলে হচ্ছে সেখানে কিন্তু মানে নিজের বংশের বলছে না, জামাতৃপুত্র বলছে, তাহলে ওর সঙ্গে আমার কি সম্পর্ক, সেইভাবে ডাইরেক্ট সম্পর্ক নেই, কানেকশন নেই। সেই জন্য কি হচ্ছে এইখানে কিন্তু দেখুন জামাত্রী হয়েছে, মানে রিকারটা হয়েছে, জামাতা পুত্রও হয়নি, নাহলে তো আকার হয়ে যেত, এটাই বলতে চাইছে। দেখুন বোঝা গেল কি? হ্যাঁ বোঝা গেছে। আচ্ছা, এরপরে দেখুন আমরা সমাহার দ্বন্দ্বতে চলে যাব। এই সমাহার দ্বন্দ্বতে কি বলা হচ্ছে যে সমাহার দ্বন্দ্বে সমাসবদ্ধ পদটি সর্বদাই ক্লিবলিঙ্গ একবচন। তাহলে এখানে কি হবে, সর্বদাই বলেছে মানে হচ্ছে সর্বদাই বলেছে, এবার হচ্ছে কি মানে হচ্ছে নিশ্চয়ই সর্বদাই বলা মানে হচ্ছে ব্যতিক্রমী খুব কম থাকবে, ব্যতিক্রমী থাকবে না এরকম আর কি, কারণ হচ্ছে সর্বদাই বলছে, সর্বদাই কথার দ্বারা হচ্ছে কি সবকে গ্রহণ করছে আর কি। তাহলে সমাহার দ্বন্দ্বে সমাসবদ্ধ যে পদটা হয় সেটা হচ্ছে ক্লিবলিঙ্গ একবচন। তাহলে দেখুন এখানে বলছে গাবস্য अस्याश्च কি হবে, গবাস্বম, ঠিক আছে, গাবস্য আর কি বলছে अस्याश्च, তাহলে গবাস্যম হয়ে যাচ্ছে, ঠিক আছে, মানে এক বচন করতে হবে সর্বদাই, ক্লিবলিঙ্গ এক বচন, সেই তো ক্লিবলিঙ্গ এক বচন করেছে আর কি, যেরকম অব্যয়ী ভাবের ক্ষেত্রে নিয়ম দেখিয়েছিলাম সেরকম ভাবে আর কি। আবার দেখুন কি বলছে, এবার দেখুন বলছে প্রাণীর দুটি অঙ্গবাচক শব্দের মধ্যে সমাহার দ্বন্দ্ব। তাহলে যখন দেখবেন দুটি অঙ্গবাচক শব্দ হবে, অঙ্গবাচক শব্দ তখন কি ইতরেতর হবে না কিন্তু, ঠিক আছে, তাহলে ইতরেতর হবে না, সেখানে কি হবে সমাহার হবে। তাহলে করচরণ, তাহলে দেখুন চরণ, কর মানে হচ্ছে এখানে হাত, চরণ হচ্ছে পা, তাহলে দুটো কি হওয়া উচিত ছিল, করচরণও হওয়া উচিত ছিল, কিন্তু না, বলছে দেখুন যখন অঙ্গবাচক শব্দ হবে তখন সেটা সমাহার দ্বন্দ্বই করতে হবে, এবং সমাহার দ্বন্দ্বের নিয়ম কি যে ক্লিবলিঙ্গের এক বচন করতে হয়, তাহলে আমাদেরকে কি করতে হবে এখানে এক বচনই করতে হবে ক্লিবলিঙ্গের, তাই কি হচ্ছে করচরণম এরকম করে দিয়েছে। আর কি বলছে বহু বচনান্ত সেনাবাচক শব্দের সমাহার দ্বন্দ্ব, যদি সেনা বোঝায়, অনেক সেনা বোঝায়, তাহলে হচ্ছে কি এখানে কিন্তু সমাহার দ্বন্দ্ব হবে। যেমন দেখো ধনু স্বরম, তাহলে ধনু আর স্বর মানে এই যে তীর ধনুক আমরা কথাটা বলি যে এই যে আছে, তাহলে এই যে বাণ নিক্ষেপ করছি দুটো তো আলাদা, তাই না, তাহলে তীর আর ধনু তাহলে দুটো একসাথে রয়েছে, তাহলে দেখুন এখানে কি বলছে এটা কি যে সেনাবাচক হয়ে আছে, কারণ এটা কার কাছে থাকবে, এটা সৈন্য সামন্তের কাছেই তো থাকবে, তাই না, বা ধরুন রাজাগণের কাছে থাকবে, কিন্তু যে তীর ধনু দুটো একসাথে বলছে, যে স্বর যে ধনু সেটা হচ্ছে সেনাবাচকই বোঝাচ্ছে এই পদের দ্বারা, ঠিক আছে, তাই হচ্ছে এটা বুঝে নিতে হবে সেনাবাচক এটা, সেই জন্য ধনু সরৌ এরকম হবে না, ধনু সরম এরকম করতে হবে। আর কি দেখুন প্রাণীবাদে, যদি প্রাণী সমূহ বাদে কি হয় অন্য জাতিবাচক শব্দের সমাহার দ্বন্দ্ব হয়, তাহলে প্রাণীবাদে অন্য জাতিবাচক, যেমন বলছে দ্রুমশৈলম, তাহলে দেখুন দ্রুম অর শৈল, তাহলে এখানে বলা হচ্ছে প্রাণীবাদে, তাহলে প্রাণীবাদে জাতিবাচক শব্দ, তাহলে এটা জাতি, দেখুন শৈল আমরা কাকে বলি, শৈল যে পর্বতকে বলছে এটা জাতিবাচক, মানে পর্বত বলতে একটা পর্বতকে তো নির্দিষ্ট করছে না, অনেকগুলি পর্বতকে নির্দিষ্ট করছে, মানে আমি যদি বলি পর্বত তাহলে আপনি কি বুঝবেন, আমি যদি একটা কোনো কিছু পর্বত এমন কিছু বলে দিই যে হিমালয় পর্বত, তাহলে আপনার কাছে মাথার মধ্যে আসবে আচ্ছা হিমালয় বলেছে, আমি যদি বলি মাউন্ট এভারেস্ট বলে দিই তাহলে আপনার মাথায় আসবে আচ্ছা মাউন্ট এভারেস্ট, কিন্তু আমি যদি বলি শুধু পর্বত তাহলে আপনার মাথার মধ্যে কি হবে বিভিন্ন রকম আসবে যে হ্যাঁ যে কোনো পর্বতই হতে পারে। তাহলে এখানে কিন্তু জাতিবাচক এটা বোঝাচ্ছে, মানে জাতিবাচক কি আর সমষ্টিকে বোঝায়, তাই না, একেবারে সমাহার মানে তো সমষ্টি, একাধারে সবাইকে বোঝানো হচ্ছে, তাই কিন্তু এখানে সমাহার দ্বন্দ্ব হচ্ছে। আর ধ্রুম দেখিয়ে ধ্রুম শৈলম মানে হচ্ছে কি যে যে শৈলতে যে পাহাড়ে, ধ্রুম মানে হচ্ছে এখানে শব্দ, ঠিক আছে, শব্দ নিক্ষেপিত হয়, মানে আমরা দেখুন যখন কোনো শব্দ প্রয়োগ করি পাহাড়ে, একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ে গিয়ে রিফ্লেক্ট হয়ে সাউন্ডটা ফিরে আসে, ধ্রুম শৈলম, তাহলে এমন শৈল যেটা থেকে শব্দ রিফ্লেক্ট হয়ে ফিরে আসে, তাহলে এখানে ধ্রুম তাহলে শব্দটা একটা করে দিয়েছে, এবং আমি যদি শব্দ বলি দেখুন না, শব্দ বললেও কি একটা শব্দ, আমি শব্দ বললে আপনি যে কোনো শব্দ ভাববেন,
কিন্তু আমি যদি বলি যে একটা মেনশন করে দিলাম যে এই রূপী শব্দ, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন আচ্ছা এই শব্দটা এই শব্দ বলা হচ্ছে। ধরুন আমি একটা নাম নিচ্ছি যে রাম, রাম একটা শব্দ, তাহলে শব্দ আমি বলছি মুখে, কিন্তু যখন আমি এটা নির্দেশিত করবো না, শুধু শব্দ বলবো, তখন কিন্তু অনেক শব্দই কিন্তু আপনার মাথার মধ্যে আসবে। তাহলে এখানে বলছে কি না ধ্রুমা শৈলম, তাহলে এই যে পাহাড়, সেই পাহাড় যেখানে হচ্ছে শব্দ ফিরে আসে কথা বললে, মানে জোরে যদি কথা বলেন তাহলে ফিরে আসবে, তাহলে সেটা নিশ্চয়ই একটা পর্বত নয়, অনেক পর্বত রয়েছে, তাই জন্য এখানে জাতিবাচক বলা হয়েছে। এবং সেখানেও কি হবে ক্লিবলিঙ্গের একবচন, সেখানে দেখুন কি হয়েছে ধ্রুমা শৈলম করা হয়েছে। আচ্ছা এরপরে দেখুন লিঙ্গ আলাদা হলে নদীবাচক দেশবাচক শব্দের সমাহার দ্বন্দ্ব হয়। তাহলে যদি লিঙ্গ আলাদা হয়, মানে ধরুন দুটো হচ্ছে লিঙ্গ আলাদা, একটা ধরুন যে মানে এখানে দেখুন উদাহরণের দিকে আমরা দেখলেই বুঝতে পারবো যে নদীবাচক যদি লিঙ্গ আলাদা হয় এবং নদীবাচক দেশবাচক শব্দ হয় তাহলে সমাহার দ্বন্দ্ব হবে, এবং লিঙ্গ সমান হলে হয় না, যদি লিঙ্গ সমান হয় তাহলে কিন্তু এখানে করা যাবে না। যেমন কি বলছে দেখুন গঙ্গা সোনম, তাহলে দেখুন একটা সোন তাহলে অকারান্ত হলো, আর একটা হচ্ছে গঙ্গা আকারান্ত হলো। কিন্তু দেখুন কি বলছে এইখানে যে গঙ্গা যমুনে, এখানে দেখুন ইতরেতর দ্বন্দ্ব হয়ে গেছে, কারণ আমরা কি জানি যে দুটোই হচ্ছে কি, দুটোই হচ্ছে আকারান্ত, গঙ্গাও আকারান্ত এবং যমুনাও আকারান্ত, তাহলে দুটোই যেহেতু আকারান্ত হলো তাহলে হচ্ছে এখানে কিন্তু ইতরেতর দ্বন্দ্ব হয়ে যাবে। সেই জন্য দেখুন ওই দ্বিতীয় যে যমুনা আছে তো যমুনা অনুযায়ী পথে চলবে, যমুনা যমুনে, তাহলে কি হবে গঙ্গা যমুনে হয়ে গেল, দ্বিবচন দুটো আছে বলে। কিন্তু গঙ্গা সোনা মানে কি হচ্ছে এখানে করা যাবে, কারণ দেখুন একটা গঙ্গা আকার আছে, সোন হচ্ছে অকারান্ত, সেই জন্য কি করা হলো গঙ্গা সোনাম করা হলো। আচ্ছা এরপরে দেখুন বিহার ওড়িশিয়াম, ওড়িশিয়াম, তাহলে দেখুন সমাহার এখানে হচ্ছে কি, তাহলে বিহার একটা উড়িষ্যা, উড়িষ্যা, তাহলে এখানে বলছে যে একটা আপনি একটু দেখুন ভাবুন যে বিহার, তাহলে বিহারে কি রয়েছে অকারান্ত রয়েছে তাই না, আর উড়িষ্যাতে আকারান্ত রয়েছে, সেই জন্য কিন্তু বিহার ওড়িশিয়াম এটা কিন্তু হল। আবার দেখুন বঙ্গ কলিঙ্গ, তাহলে একটা কি হচ্ছে একটা বঙ্গ আর কলিঙ্গ, এবার দেখুন এখানে কিন্তু কলিঙ্গ যে রয়েছে কলিঙ্গ, তাহলে কলিঙ্গ মানে যে অকারান্ত আসছে কিন্তু ঠিক আছে, আর বঙ্গ মানেও অকারান্ত আসছে, তাহলে এখানেও কিন্তু ইতরেতর দ্বন্দ্ব হয়ে যাবে। তাহলে আপনাকে বুঝতে হবে যে কোথায় ইতরেতর দ্বন্দ্ব করা যাবে আর কোথায় করা যাবে না। তাহলে একটা নিয়ম তো বুঝে যাচ্ছেন যে দেখুন যদি দুটো আলাদা লিঙ্গ হয়, একটা অকারান্ত একটা আকারান্ত একটা ইকারান্ত মানে যাই বলুন, যদি দুটো আলাদা হয় তাহলে সেটা কি হবে ইতরেতর দ্বন্দ্ব হবে। কিন্তু না উল্টো আর কি বলে দিলাম আর কি, সেটা কি হবে যদি ধরুন একই থাকে তাহলে সেটা হ্যাঁ একই থাকলে ইতরেতর দ্বন্দ্ব হবে, যেমন হচ্ছে দেখুন এই গঙ্গা যমুনার ক্ষেত্রে বললাম। আর কি বললাম যে যদি ধরুন আলাদা আলাদা লিঙ্গ থাকে তাহলে কি হবে সেখানে কিন্তু সমাহার, তাহলে এটাই মনে রাখার বিষয়, আলাদা লিঙ্গ থাকলে সমাহার আর একই যদি লিঙ্গ থাকে তাহলে কিন্তু ইতরেতর, বাস এটা একটা বিশেষ নিয়ম। আর কি বলছে চির বিরোধী জন্তুর ক্ষেত্রে সমাহার দ্বন্দ্ব, চিরবিরোধী মানে কি হচ্ছে দেখুন ওর যে দুজনের মধ্যে সম্পর্ক, সে সম্পর্কটা চিরজীবনই খারাপ, তাহলে সেটা কি হবে সেটা হবে সমাহার, কিন্তু জন্তুর ক্ষেত্রে বলেছে। তাহলে এখানে দেখুন বলছে আহিনকুলম, তাহলে দেখুন সাপ আর নেউলে, সাপ নেউলে কি থাকে সারা জীবন শত্রুতা থাকে, তাহলে সেক্ষেত্রে কি হয় সেক্ষেত্রেও কিন্তু সমাহার দ্বন্দ্ব সমাস হবে, তাহলে কিন্তু এখানে ইতরেতর দ্বন্দ্ব করতে পারবো না, ঠিক আছে। এবার কেন দেখুন আমি বলেছিলাম এই যে ব্যতিক্রম কিছু রয়েছে, কারণ এখানে আহিনা, তাহলে আহি শব্দ দেখুন এখানে দেখুন ই কারান্ত রয়েছে আর আরেকটা কি রয়েছে কুল, তাহলে কুল অকারান্ত, এটা আলাদা আমরা পাচ্ছি আলাদা, কিন্তু ব্যতিক্রম নিচে দেওয়া আছে একটা, তো এখানে হচ্ছে আহিনা কুলম, তাহলে কি হচ্ছে আহ আসছে না কুল আসছে, এরকম হয়ে যাবে আর কি, উদাহরণগুলো নিচে দেখবেন সব দেওয়া আছে, তো এটা বুঝতে হবে। আর দেখুন ব্যতিক্রম হচ্ছে পুত্র পৌত্রম और আর কি আছে দর্ভসরম, তাহলে দেখুন পুত্র আর পৌত্র, তাহলে পুত্র কি হচ্ছে অকারান্ত, পৌত্রও হচ্ছে অকারান্ত, তাহলে এই ক্ষেত্রে ব্যতিক্রম হবে, তাহলে ব্যতিক্রম উদাহরণটা মনে রাখতে হবে, যেটা ইতরেতর হওয়া উচিত ছিল কিন্তু পাইনন বলছে না ব্যতিক্রম আছে, ঠিক আছে, তো এটা সেজন্য হচ্ছে। এবার কেন হচ্ছে সেটা জিজ্ঞাসা করবে না, ঠিক আছে, কারণ দেখুন ব্যতিক্রমী গুলো জিজ্ঞেস করে না। এবার হচ্ছে আপনি ওই বিষয়ে গবেষণা করছেন বা কিছু করছেন তখন আপনাকে ডিটেলিং মানে জিজ্ঞাসা করবে
না হলে তো একটার উপর একটা সূত্র, মানে এটাতে নিষেধ হয়েছে, এটার জন্য এই হয়েছে, পরপর পরপর কিন্তু সূত্র চলে আসবে। এবার হচ্ছে সেটার জন্য কিন্তু আপনার অত ডিটেলে যাওয়ার দরকার নেই। আচ্ছা, এরপরে দেখুন আমরা উদাহরণগুলো জাস্ট দেখে নেবেন। মানে এইটুকু, মানে যেটুকু পড়ানো হলো, এই যে এইটুকু পোর্শনটা সমাহার দ্বন্দ্বের মধ্যে, কোনো নিয়মটা যদি বুঝতে না পারেন বলুন। পড়ে দেখে নিতে পারেন একবার, যদি কোনো অসুবিধা হয় বলুন। আপনি বললেন যে দুটো লিঙ্গই যদি সমান হয় সেক্ষেত্রে ইতরেতর দ্বন্দ্ব সমান হয়। হ্যাঁ, তাহলে উদাহরণের ক্ষেত্রে তো অনেক জায়গায় তো এরকম দেখা যাচ্ছে যে দুটো লিঙ্গ সমান নয়, যেমন মাতা আর পুত্র, দুটো লিঙ্গ তো এক হলো না, একটা তো আকারার্থ, একটা তো অকারার্থ। কি বলুন? মাতা 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 আর কি বললেন? মাতা চ পুত্রশ্চ। হ্যাঁ, মাতা তো আকার আর পুত্র তো অকার। দেখুন মাতারা ভাবছেন আকার, আকার ভাবছেন কেন? মাতাটা, মাতা মানে কি রূপ, মেন রূপ কি? মাতৃ তো। মাতা, হ্যাঁ মাতৃ। তাহলে মাতৃ মানে রিকারান্ত, রিকারান্তের তো নিয়ম দিয়েছে, মানে ওইখানেই তো ব্যতিক্রমটা হয়ে যায় না, যে দেখুন এখানে রিকারান্ত, দেখুন এই যে উপরে আমরা যেটা দেখলাম, ধরেন এই যে রিকারান্ত পদ দেখুন, তাহলে মাতা পিতা মানে ধরুন পুত্র নিয়ে নিলেন, মাতা নিলেন, মানে কি পারিবারিক সম্পর্ক বোঝানো হলো তো। তাহলে আপনি ভাববেন যে দেখুন এখানে হয়তো, হ্যাঁ এখানে ভাববেন হ্যাঁ সমাহার দ্বন্দ্ব হওয়া উচিত ছিল, তাহলে হলো না কেন? কিন্তু ওই যে নিয়ম ফলিত করে দিয়েছে যে না, দেখুন ওই এইগুলো তো ব্যতিক্রম, আলাদা করে ব্যতিক্রম বলে দেয়নি, কিন্তু বলছে যে যদি ওই সম্পর্ক বোঝানো হয় তাহলে কিন্তু এটা হবে না। ঠিক আছে, আর কোনো নিয়মে অসুবিধা বলুন। আচ্ছা, এরপরে দেখুন ওই সমাজ যেগুলো উদাহরণ আছে, উদাহরণগুলো আর পড়ে পড়ে বলছি না, সেগুলো নিজেরা একটু দেখে নেবেন। আর হচ্ছে যে এখানে যদি কোনো জায়গায় ডাউট হয় পড়ে, যে এই উদাহরণটা কেন এরকম হলো বা বুঝতে পারছি না, তখন বলবেন, সেটা বলে দেবো। আচ্ছা চলুন দ্বিগুটা পড়িয়ে দিই আজকে। তাহলে দেখুন, আচ্ছা এটা বলুন তো যে দ্বিগু সমাসের কোন পদটা প্রধান, বলতে পারবেন? সমাহার। না না, সমাহার বলছি না, যে দ্বিগু হ্যাঁ দ্বিগু সমাস যে রয়েছে, দ্বিগু সমাসের কোন পদ প্রধান? পরপদ থাকে প্রধান। কোনটা? পরপদ, পরপদ। হ্যাঁ পরপদ প্রধান। এবার কেন হলো বলুন? যদি বলে দ্বিগু সমাসের উত্তর পদ প্রধান বা পরপদ প্রধান, কিন্তু সেটা কেন? মানে একটা বিশেষ জিনিস থাকে জন্য সেই, মানে কি বলবো, বিশেষ বিশেষ থাকে বলে সেটা পরপদটা প্রধান হয়ে যায়। মানে যেমন ত্রিভুবন, মানে ভুবনটা যেহেতু একটা বিশেষ, তো সেই হিসেবে এরকম কি? না দেখুন, মেন যে কারণ করা হয়েছে, তৎপুরুষ যে সমাস হয়েছে, তৎপুরুষেরই অন্তর্ভুক্ত একটা সমাস হচ্ছে দ্বিগু। ঠিক আছে, তাহলে ওর আন্ডারেই পড়ছে কিন্তু, তাহলে যদি তৎপুরুষ উত্তরপদ প্রধান হয়, তাহলে দ্বিগুও তৎ মানে সেটা উত্তরপদ প্রধান হতে বাধ্য আর কি। তৎপুরুষের যেটা দুটো ভাগ আমরা দেখতে পাই, একটা হচ্ছে কি কর্মধারয় সমাস, আর একটা হচ্ছে দ্বিগু সমাস, তাই তো? তাহলে যদি জিজ্ঞাসা করে নেয় যে কর্মধারয় সমাসের কোন পদ প্রধান, তাহলে উত্তরপদ প্রধান, যেহেতু তৎপুরুষেরও উত্তরপদ, এবং দ্বিগু সমাসের কিন্তু সেই একই রকম ভাবে হচ্ছে। ঠিক আছে।
আচ্ছা, তাহলে এখানে বলা হচ্ছে দেখুন যে দ্বিগু সমাসে পরপদের অর্থ প্রধান থাকে এবং এটি বিশেষণ ও বিশেষ্য পদ নিয়ে গঠিত হয়। তাহলে এখানে বলা হচ্ছে দেখুন যথা হচ্ছে ত্রিভুবনম ত্রয়াণাং ভুবনানাং সমাহার, অর্থাৎ দ্বিগু ক্ষেত্রে দেখবো যে প্রত্যেকটা ক্ষেত্রে কি হবে, সমাহার পদ এরকম কিন্তু প্রত্যেকটাতে আসবে। তাহলে দেখুন এখানে বলছে বিশেষণ ও বিশেষ্য দিয়ে নিয়ে গঠিত পদটির বিশেষণটি যদি সংখ্যাবাচক হয়, কারণ দেখুন এখানে নিয়মে রয়েছে সংখ্যা পূর্বে দিগু, যদি পূর্বে কি হয়, পূর্বে যদি সংখ্যা বোঝানো হয়, তা ত্রিভুবনেও কি হচ্ছে ত্রি, এই ত্রি পদের দ্বারা কি বলা হচ্ছে যে সংখ্যা বোঝানো হচ্ছে, তাই ত্রিভুবনম এখানে বলছে যে তিনটে কিন্তু বোঝানো হচ্ছে, তাই হচ্ছে সংখ্যা পূর্বে দিগু, এই নিয়মটা ফলিত হচ্ছে। আর এটা হচ্ছে দেখুন সমানাধিকরণং বা করণ মূলক সমাস। এবার এই সমানাধিকরণ জিনিসটা কি, মানে যেটা একই অধিষ্ঠানে থাকবে। এই একই অধিষ্ঠানে মানে কি, মানে ধরুন ভাই বোন দুজন আছে, একটা পরিবারে ভাই আর বোন দুজনে রয়েছে, এবার তারা কি করলো, তারা ধরুন কোনো রেস্টুরেন্টে খেতে গেল, এবার রেস্টুরেন্টে খেতে যাওয়ার পর বলছে যে আমি চিকেন বিরিয়ানি খাবো, ভাই বলছে আমি চিকেন বিরিয়ানি খাবো, বোন বলছে তাহলে আমিও সেটাই খাবো, দেখ তুই যেটা খাবি আমিও সেটা খাবো, মানে দুটো একই, মানে দুজন যে খাচ্ছে সেটা সমান, তাহলে সেটা সমানাধিকরণ। তেমন এখানেও কি হচ্ছে দেখুন যে লিঙ্গ মানে যে বচন রয়েছে, বিভক্তি বচন যে রয়েছে সেটা কিন্তু সমান থাকছে, সেই জন্য এই যে পঞ্চানাং গবাং, তাহলে দেখুন ষষ্ঠীর দুটোই ষষ্ঠী ষষ্ঠান্ত পদ এটা, সেই জন্য কি বলছে যে সমানাধিকরণ, দুটো অধিকরণের যে দুটো পদ যে মানে লিঙ্গ বচন যেটা হচ্ছে সেটা সেম, সেই জন্য কিন্তু এটাকে কি বলা হচ্ছে, মানে এইরূপ সমাস বলা হচ্ছে, দ্বিগু সমাসটা কি হচ্ছে সমানাধিকরণ সমাস, এই কারণেই বলা হচ্ছে। আচ্ছা, তাহলে দেখুন পঞ্চানাম গবাম সমাহার পঞ্চগবম হয়ে গেল। এবার বলা হচ্ছে কি তদ্ধিতার্থে দ্বিগু সমাস হয় তদ্ধিত অর্থে, মানে ধরুন এই পুত্র অর্থে, হ্যাঁ মানে তার পুত্র, মানে এই যে অপত্যং, দেখুন না অপত্যং পদের দ্বারা পুত্রকে বোঝানো হয়, ঠিক আছে, তো সংজ্ঞাং মাতৃনাম অপত্যম, যখনই দেখবেন যে অপত্যম বিষয়টা রয়েছে তখন সেটা কিন্তু বুঝতে হবে যে এটা কিন্তু দ্বিগু সমাস এবং তদ্ধিতার্থে দ্বিগু, আপনাকে কিন্তু দ্বিগু সমাস হয়তো করতে দিল না, বলতো কোন অর্থে এটা দ্বিগু হয়েছে, তখন আপনাকে বলতে হবে তদ্ধিতার্থে এটা দ্বিগু হয়েছে। আর বলছে দেখুন সংখ্যাবাচক শব্দের পর দুটি পদের সমাস হলে উত্তর পদ দ্বিগু হয়, তাহলে সংখ্যাবাচক পদ হয়ে গেল, তারপর কি হলো দুটি পদের যদি সমাস হয় তাহলে কি হয় উত্তর পদ দ্বিগু সমাস। এবার এইখানে একটা পদ দেখুন ত্রিলোকনাথ, এবার ত্রিলোকনাথে আছে কি ত্রি হয়ে গেল, লোক হলো, নাথ হলো, এবার তিনটে পদকে ভাঙবেন যে ত্রয়াণাং লোকানাং, এবার এইখানে দেখুন বলছে কি যে নাথ, এবার নাথ মানে তো এখানে বহুনাথ নয়, এখানে কিন্তু একটা নাথকেই বলছে, ত্রিলোকনাথ একজনকেই বোঝানো হচ্ছে, ত্রিভুবনম মানে তিনটেকে বোঝানো হচ্ছিল দেখুন, সেই জন্য করেছিলাম কি ত্রয়াণাং ভুবনানাং সমাহারঃ, কিন্তু এইখানে বলছে ত্রিলোকনাথ, সেই ত্রিলোকনাথ একটাই, সেজন্য ত্রি করে দিলাম তিনটে, লোকও করে দিলাম যে লোকের মধ্যে, তিনটে লোকের মধ্যে, কিন্তু নাথ তো একটাই, সেই জন্য কিন্তু এখানে ওই মানে শেষের পদটা যে দুই অক্ষর বিশিষ্ট সেটা কিন্তু পড়ে থাকলো, এবং সেই জন্যই দেখুন বলা হচ্ছে যে সংখ্যাবাচক শব্দের পরে যদি দুটি পদ সমাস, তাহলে দুটি পদ আছে নাথ, যে দুটি পদ এখানে দেখুন পদের সমাস হলে উত্তর পদ কি হয় দ্বিগু সমাস হয়, তাহলে এখানে নাথ যে পদটি সেটা কি হচ্ছে উত্তর পদ কিন্তু দ্বিগু হয়েছে, ঠিক আছে, যে উত্তর পদটাই কিন্তু এখানে দ্বিগু বোঝানো হবে। আচ্ছা, এরপরে দেখুন বলা হচ্ছে সংখ্যার সঙ্গে সমাহার বোঝালে কি হবে, সমাহার দ্বিগু সমাস হবে, তাহলে সংখ্যার সঙ্গে যদি সমাহার বোঝায় তাহলে এখানে দেখুন সংখ্যা বোঝাবে আবার সমাহারও বোঝাবে, তাহলে এখানে বলছে চতুর্দিশম, তাহলে কি হচ্ছে এই যে দিশা, দেখুন দিশা কয় মানে দিক যে হয় দিক, আমাদের জানি যে 10 প্রকার দিক হয়, 10টি দিক, তাই না, আবার চতু, তাহলে এখানে সংখ্যাও জুড়ে দিয়েছে, মানে চারটে চতুর্দিশম, মানে এখানে চার যদি আলাদা করে বলি চার, তাহলে এখানে চতু পদের দ্বারা
সংখ্যা বোঝাচ্ছে, এবং দেখুন দিশম মানে দিশম পদের দ্বারা একটা দিশাকে যেহেতু বোঝায় না, বহু দিশাকে 10টা দিশাকে বোঝায়, সেহেতু কি হচ্ছে, এটা সমাহার বোঝাচ্ছে। সেই জন্য বলা হচ্ছে সংখ্যার সঙ্গে সমাহার বোঝালে সমাহার দ্বিগু হয়। যেমন হচ্ছে চতুশ্রীণাং দিশাং সমাহার, চতুর্দিশম। আচ্ছা, এরপরে দেখুন বলছে যে সমাহার দ্বিগু সমাসান্ত পদ ক্লীবলিঙ্গ একবচন হয়। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে ক্লীবলিঙ্গই হচ্ছে এখানেও, যে কি পঞ্চগবম, যেমন পঞ্চানম গবাম সমাহার পঞ্চগবম। তাহলে এইভাবে কিন্তু এই নিয়মগুলো ফলিত হচ্ছে। আচ্ছা, এইটুকু পর্যন্ত দেখুন, পঞ্চগবম পর্যন্ত দেখে নিন, তারপরে নিয়মগুলো বলছি। এখানে যদি অসুবিধা থাকে বলুন। বোঝা গেছে। আচ্ছা, এরপরে দেখুন বলা হচ্ছে যে এই ক্ষেত্রে উত্তর পদ অকারান্ত হলে কি হবে, সমাসবদ্ধ পদটি স্ত্রীলিঙ্গ ই কারান্ত হবে, মানে দীর্ঘী হবে আর কি। তাহলে উত্তর পদ দেখুন অকারান্ত যদি কোনো পদকে পান, যে পরের পদটা কি আছে, অকারান্ত রয়েছে। অকারান্ত মানে যে অকার অন্তে যার, সেই হচ্ছে অকারান্ত। সেই সমাসবদ্ধ পদটি কি বলছে, যে স্ত্রীলিঙ্গের কি হবে, দীর্ঘীকারান্ত হয়ে যাবে। তাহলে উদাহরণ দেখি। তাহলে দেখুন এখানে কি ছিল, ত্রিলোকী করেছে, কিন্তু মূল শব্দ কি, মূল শব্দ কিন্তু ত্রিলোক, ত্রিলোক। তাহলে ত্রিলোকের কি হচ্ছে, তাহলে উত্তর পদে লোক দেখুন, মানে এখানে বলা হচ্ছে যে অকারান্ত, তাহলে সেটা কি কয়ের অ হচ্ছে, তাহলে অ ছিল আর কি। তো যদি এইরকম হয় তাহলে বলছে সমাসবদ্ধ পদটি কি হচ্ছে, স্ত্রীলিঙ্গে ই কারান্ত করে দেওয়া হলো, তাই জন্য কি হলো, ত্রিলোকী এরকম হয়ে গেল। তাহলে এটাই কিন্তু মানে তিন, দেখুন দুটোকে ভাঙছি তো, তিন একটা, মানে ত্রিলোক তো একটাই পদ নয়, ত্রি একটাকে পদে ভেঙে দিলাম, লোক একটাকে পদ ভেঙে দিলাম, তাহলে পূর্ব উত্তর পদ দুটো হয়ে গেল। তাহলে লোক পদটা যে হলো, যে লোকের যেহেতু অন্তে অ আছে, তাই এটা কি করতে হবে, দীর্ঘী করতে হবে, ঠিক আছে, সেই জন্য হলো ত্রিলোকী হলো। আর কি বলছে, যে পাত্র, যুগ, ভুবন, গুণ, মুখ প্রভৃতি অকারান্ত শব্দ থাকলেও স্ত্রীলিঙ্গ না হয়ে ক্লীবলিঙ্গ হয়। কিন্তু বলছে দেখুন ব্যতিক্রম, তাহলে এটা একটা ব্যতিক্রম বলছে কি, যদি পাত্র বিষয়ে বোঝানো হয়, যুগ বোঝানো হয়, ভুবন, ভুবন আমরা আগেই দেখলাম, গুণ, মুখ প্রভৃতি যদি হয় এবং অকারান্ত হয়, তাহলে সেটা থাকলেও স্ত্রীলিঙ্গ না হয়ে কি হবে, ক্লীবলিঙ্গ হয়ে যাবে। যেমন কি বলছে, ত্রিগুণ, ত্রিগুণম, তাহলে দেখুন গুণ শব্দটা আর রয়েছে এখানে। তাহলে এগুলো কিন্তু মনে রাখতে হবে, এবং এগুলো কিন্তু মানে যত পড়বেন, যত প্র্যাকটিস করবেন, যত বারবার নিজেকেই জিজ্ঞাসা করবেন, ততই দেখবেন যে এগুলো মানে ভুল তো প্রথম প্রথম কি হয়, একসাথে যখন হয় তখন এই ব্যতিক্রমগুলোই কিন্তু আমাদের মনে রাখতে হয়। তো এই ব্যতিক্রমিক কিন্তু বিষয়গুলোই কিন্তু আমাদের ভুল হয়ে যাবে। তখন একটু চিন্তা করে দেখবেন, দেখুন যখন প্রশ্ন করা হয়, যখন দেখুন প্রশ্নটা সহজ আছে, কোনো প্রশ্ন সহজ হয়েছে, তখন কি হচ্ছে, সেইখানে কিছু একটা এমন কিছু করে দিয়েছে যেটা দেখতে সহজ মনে হলো, আপাত দৃষ্টিতে সেটা সহজ নয়। তাহলে তখন কিন্তু এরকম নিয়ম দিয়ে দেবে, ঠিক আছে, সেই নিয়মগুলো একটু দেখে নেবে, তাহলেই হয়ে যাবে। আর কি বলছে, তাহলে ত্রিগুণম বুঝতে পারলেন, ত্রিগুণ হয়ে গেল। ত্রিযুগম হতে পারে, ত্রিভুবনম যে বললেন, যে সব ত্রিমুখম, আমি নিজে উদাহরণ নেই, আমি বলছি, নিচে উদাহরণগুলো পাবেন হয়তো পরে, কিন্তু আমি নিজে থেকে বলছি এখন। আচ্ছা, এবার বলছে উত্তর পদ অকারান্ত হলো, সমাসবদ্ধ পদটি অকারান্ত ক্লীবলিঙ্গ হয়, বিকল্পে ই কারান্ত স্ত্রীলিঙ্গ হয়। তাহলে বিকল্পে কি বলছে, বিকল্পে এই লিঙ্গ স্ত্রীকারান্ত। তাহলে যদি আকারান্ত সমাসবদ্ধ পদটি কি বলছে, যে যেটা উত্তর পদ যদি আকারান্ত হয়, তাহলে সমাসবদ্ধ পদটি কি হচ্ছে, অকারান্ত ক্লীবলিঙ্গে রূপান্তরিত হবে। আর বিকল্পে কি হতে পারে, ই কারান্তও হতে পারে। তাহলে দেখুন এখানে কি বলছে, ত্রিশাখা, মানে এটা কি আকারান্ত, তো মানে মূল শব্দ বলছি, দেখুন ত্রিশাখা, তাহলে আকার আছে ত্রিশাখাতে, তাহলে ত্রিশাখাটা কি হচ্ছে, সেটা কি হয়ে যাবে, ত্রিশাখাম হয়ে যাবে, মানে অকারান্ত ক্লীবলিঙ্গ হবে বলেছে। বা কি হয়, ই কারান্তও হতে পারে, সেটা ত্রিশাখী, তাহলে যেমন কি হলো, ত্রিশাখাম হলো, তেমন ত্রিশাখী। আর কি বলছে, যে উত্তর পদের অন ভাগান্ত, অন মানে কি, অন মানে হচ্ছে ধরুন এই যে রাজন, যদি বলা হয় রাজন, তাহলে রাজনে অন পাচ্ছি তো, এই যে রাজন যদি বলা হয়, তাহলে রাজ, এখানে কি আছে, অ আসবে, এখান থেকে একটা অ পাবো আমরা, আর্ন, তাহলে এই অটা অন।
আবার যদি বলি যে পর্ব, দেখুন এখানে আছে পর্ব, যেমন পর্ব শব্দ কি পার্বণ এরকম চলে, পার্বণ। তো সেই পার্বণ তাহলে অন, তাহলে উত্তর পদের অন ভাগান্ত শব্দের যে নয়ের লোপ হয়, তাহলে অনের দেখুন কি আছে অন, তাহলে হলন্ত রয়েছে। হলন্ত মানে নিয়ম দেখবেন যে হলন্তম মানে হচ্ছে তাস্য লোপঃ ইতি সূত্রানুসারে এটা ডিলিট করতে হবে, এটাই হচ্ছে নিয়ম। ঠিক আছে, যেগুলো হলন্ত বর্ণ থাকবে সেগুলো কিন্তু আমাদের ডিলিট করতে হয়, সেগুলো লোপ প্রাপ্তি হয়। লোপ প্রাপ্তি মানে হচ্ছে ডিলিট। আচ্ছা, এরপরে তাহলে কি হলো যে কি বোঝানো যাচ্ছে যে অন ভাগান্ত শব্দের নয়ের লোপ হয় ও সমাসবদ্ধ পদে কি হয় অকারান্ত ক্লিবলিঙ্গ হয়ে যায়। তাহলে দেখুন ত্রিপর্বণ, ঠিক আছে, ত্রিপর্বণ এটা হওয়া উচিত ছিল, কিন্তু ত্রিপর্বণের যে ন এটা কেটে দেওয়া হলো, নটা রাখা হলো না। তাহলে ন যখনই অনটা অ হয়ে যাবে তখন ত্রিপর্ব হয়ে গেল। ঠিক আছে, এবার ত্রিপর্বের সময় কি করতে হবে অকারান্ত ক্লিবলিঙ্গ করে দিতে হবে ফল শব্দের মতো। তাহলে হচ্ছে ত্রিপর্বম করতে হবে, বিকল্পে কি হয় দীর্ঘিকারান্ত স্ত্রীলিঙ্গ হয়, তাহলে ত্রিপর্বী এরকম হয়। ঠিক আছে, তাহলে মোটামুটি আমাদের যেটা দেখুন এটা কমপ্লিট দ্বিগু সমাস। আর যে প্রথমে যেটা পড়ালাম আমরা কি দ্বন্দ্ব বিষয়, তাহলে দ্বন্দ্ব আর দ্বিগু এই দুটো পড়ানো হয়ে গেল। আচ্ছা এইটুকু, তাহলে এই নিয়মগুলো দেখে নিন, যে পরের গুলো যেগুলো পড়ালাম যদি কোনো অসুবিধা থাকে তো দেখে নিন। অভিভাব, দ্বিগু আর দ্বন্দ্ব তিনটে নিয়ে যদি একটা ছোটখাটো মক টেস্ট হতো, হ্যাঁ মক টেস্ট তো হবে, বুঝতে সুবিধা হতো যে কোনটা কোন সূত্রে আছে বা আমাদের মিস্টেকটা কোথায় হচ্ছে সেই বিশেষ মানে সেই জায়গাটাতে আমরা এক্স্যাক্টলি জোরটা দিতে পারতাম না। আর সব পড়লে তো মনে হচ্ছে না পারবো। হ্যাঁ 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 হ্যাঁ, ধরুন যখন একটা একটা নেবেন তখন কিন্তু পারবো মনে হবে, কিন্তু যখন একসাথে হয়ে যাবে তখন ওটা মানে অসুবিধাটা হয়ে যাবে। হ্যাঁ সেই কারণেই বলছি যে মানে এই তিনটে যেহেতু হয়েছে এই তিনটে দিয়ে আমি তারপরে আবার পরে যেগুলো করেছে সেগুলো মানে এটি আবার সব একসাথে করা যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমি সেরকম হলে মানে যেহেতু দেখুন মনুসংহিতাটাও মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে, শর্ট কোশ্চেন বা যেগুলো আলোচনা ভিত্তিক যেগুলো দেওয়া হয়েছে, তো এবার তাহলে গ্রামারের পোর্শনগুলো একটু তাহলে শুরু করছি। মানে প্রথমে তাহলে সমাজ দিয়ে শুরু করছি, তারপরে কারক মানে যেমন ভাবে চলবে। আর রবিবারটা মিক্স থাকবে, ঠিক আছে, রবিবারের যে এক্সামটা থাকবে মানে আগে যেটা পড়েছেন সেটাও মিক্স থাকতে পারে। ঠিক আছে, এবার হচ্ছে রবিবার থাকলে শুক্রবার বলে দেবো সেটা, যে কোন দুটো বা তিনটে টপিক একসাথে থাকে। আর তার সাথে যেটা থাকবে দেখুন আপনাদের ওই শব্দরূপ ধাতুরূপ কিন্তু অ্যাড করবো। শব্দরূপ ধাতুরূপ তো পড়ানোর কিছু নেই, মুখস্থ করতে হবে, সেটা উপায় নেই কিছু। তো সেইগুলোর উপরেও ধরুন পরীক্ষা হবে, তো এবার ওইগুলোর সঙ্গে পুট করে দেবো একটা দুটো করে, আর সেটা বলে দেবো যে কোনটার উপর নেই। সাহিত্যটা যেমন আছে তেমন চলুক, আপনি এই প্রতিদিন মানে এই 3 দিন আমাদের আর কি ব্যাকরণের ক্লাসগুলো নিয়েছেন, এর পরে পরেই আপনি সেগুলোর মানে উদাহরণগুলো দিয়ে দেন তিনটে মিলিয়ে একসাথে, তাহলে আমাদের পরে সুবিধা হয়, যেহেতু আমরা পুরো ফেলছি তিনটে। হ্যাঁ হ্যাঁ একদম ঠিক আছে, বেশ তাহলে আমরা সেরকম হলে পরের দিন সমাসের উপরেই যে তিনটে পড়ালাম এই তিনটের উপরেই পরীক্ষা নিয়ে নেবো আর কি। মানে আজকে বুধবার, ধরুন কালকে তো আপনাদের এক্সাম আছে না, এক্সামের ডেটটা? হ্যাঁ কালকেই তো, তাহলে কালকে নিয়ে নিও, কালকে নিলে অসুবিধা নেই তো? ঠিক আছে বেশ, তাহলে উদাহরণগুলো দেখে নেবেন, এটার উপরেই পরীক্ষাটা নেবো তাহলে। ঠিক আছে, তাহলে আজকে মোটামুটি এইটুকুই থাকলো, আর পরে দেখবেন যদি কোনো অসুবিধা হয় আমাকে জানাবেন। ঠিক আছে, শুভরাত্রি।